গোপাল চন্দ্র প্রামাণিক, যাকে আমরা গোপাল ভাঁড় নামে চিনে থাকি। তো কে এই গোপাল ভাঁড়, তার পরিচয়টা কি, আজ এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানার চেষ্টা করব। So hey guys, welcome back to my channel Makorken, and thank you so much for clicking on this video. I am Mannan and I am excited to share another case study with you today. বন্ধুগণ, অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে এই গোপাল ভাঁড় ক্যারেক্টারটি নিযুক্ত ছিলেন। গোপাল ভাঁড় তৎকালীন রাজা এবং আজও মানুষের মন জয় করে চলেছে কেবলমাত্র তার বুদ্ধিমত্তার জন্যই। বন্ধুগণ, গোপাল ভাঁড় জন্মগ্রহণ করেন পশ্চিম বাংলার নদিয়া জেলার কৃষ্ণনগরে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এই গোপাল ভাঁড় নামটা সর্বপ্রথম উচ্চারণ করা হয়েছিল বাংলা সাহিত্যে। তবে এই গোপাল ভাঁড়ের অস্তিত্ব আদৌ ছিল না ছিল না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। আচার্য সুকুমার সেনের মতে গোপাল ভাঁড় কেবলমাত্র একটা কাল্পনিক চরিত্র। আজ পর্যন্ত যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত ব্লগার এই গোপাল ভাঁড়ের অস্তিত্ব খোঁজার জন্য কৃষ্ণনগরে গেছে, যে তার বাড়িটা কোথায়, তার বাড়িটা কেমন দেখতে, তার প্রমাণ কিন্তু আজও তারা পায় না। তবে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে এই গোপাল ভাঁড়ের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। সোনিয়ার টিভি চ্যানেলে তো দিনের পর দিন এই গোপাল ভাঁড়কে নিয়ে কার্টুন ভিডিও আপলোড করে চলেছে। 2017 থেকে 2018 পর্যন্ত স্টার জলসাতে একটি ধারাবাহিক নাটক এই গোপাল ভাঁড়কে নিয়ে চালিয়েছিল। এই গোপাল ভাঁড়কে মোল্লা নাসিরুদ্দিন এবং বীরবলের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মোল্লা নাসিরুদ্দিন ছিলেন একজন হাস্যরসাত্মক চরিত্র। তিনি একজন জনপ্রিয় দার্শনিক ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন। মধ্যযুগের আনুমানিক ত্রয়োদশ শতকে ইরানের খোরাসানে সেলজুক আমলে এই মোল্লা নাসির বসবাস করতেন। তার হাস্যরসাত্মক গল্প কাহিনী তাকে বিখ্যাত করে রেখেছে, তাই অনেকেই গোপাল ভাঁড়কে এই মোল্লা নাসিরের সঙ্গে তুলনা করেছেন। বন্ধুগণ, গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কী হয়েছিল সেটা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। তার মধ্যে একটা কমন স্টোরি হলো যে রাজা কৃষ্ণচন্দ্র এবং সিরাজউদ্দৌলা ঠিক করেছিলেন যে ব্রিটিশদের প্রথমত তারা রাজত্ব করবে, আর এটারই বিরুদ্ধ আচরণ করেছিলেন গোপাল ভাঁড়। কারণ গোপাল ভাঁড় অলরেডি বুঝে গিয়েছিলেন যে ব্রিটিশরা আমাদের কোনোদিনও বন্ধু হতে পারে না, ব্রিটিশরা আমাদের কোনোদিনও ভালোটা চায় না। আর এই কথা রাজাকে গোপাল ভাঁড় জানাতে রাজা গোপাল ভাঁড়ের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এর ফলে গোপাল ভাঁড় রাজ্য ছাড়তে বাধ্য হয় এবং তারপর থেকে গোপাল ভাঁড়ের আর অস্তিত্ব মেলে না। আবার অন্যদিকে অনেকেই দাবি করেন যে রাজা গোপাল ভাঁড়কে ফাঁসি দিয়েছিলেন। তাই গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কী হয়েছিল, গোপাল ভাঁড়ের এই মৃত্যু নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। কৃষ্ণনগরে একটি মেলা উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজা কৃষ্ণচন্দ্রের নাম না নিয়ে তিনি জানিয়েছিলেন যে গোপাল ভাঁড়কে হত্যা করার জন্য আমাদের রাজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজবাড়ির রানীমা অমৃতা রায়কে প্রশ্ন করেছিলেন মিডিয়া যে এই ব্যাপারে আপনি কি বলবেন। তখন রানীমা জানিয়েছিলেন যে এই মন্তব্যের যদি উপযুক্ত তথ্য তার কাছে থাকে তাহলে উনি প্রমাণ দেয়, নয়তো অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ হবে না। উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল ভাঁড়ের যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা? অনেকেই অনেক কিছু বলে, সব দায় মাখলে চলে না, ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে। কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাঁড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু। এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন, তারপরে তো কথাটা বলবেন। আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না। তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো, উনি তো প্রমাণ দেখাতে পারলেন না। মানে এটা তো প্রায় 5-6 দিন হয়ে গেছে, তা এখনো তো প্রমাণটা দেখাতে পারেননি। তাহলে আমি ধরে নেবো উনি একটা অন্ধকারে ঢিল মেরেছেন। তবে গোপাল ভাঁড়ের বিভিন্ন গল্প থেকে জানা যায় যে গোপাল ভাঁড় রাজার খুবই কাছের মানুষ ছিলেন, কারণ গোপাল ভাঁড় রাজার অনেক কঠিন সমস্যার সমাধান করতেন খুবই সুন্দরভাবে। মহারাজ গোপাল ভাঁড়ের বুদ্ধি পরীক্ষা করার জন্য গোপাল ভাঁড়কে একটা কোশ্চেন করেছিলেন যে গোপাল, আমি একটা বিপদে পড়েছি। তখন গোপাল ভাঁড় মহারাজকে বলেন যে কি বিপদ মহারাজ? তখন মহারাজ বলেন যে সত্য আর মিথ্যার মধ্যে কতটা ডিফারেন্স, সত্য আর মিথ্যার মধ্যে কতটা দূরত্ব, এটা আমি অনুমান করতে পারছি না। যদি তুমি আমাকে হেল্প করতে তাহলে ভালো হতো। তখন গোপাল মহারাজকে বলেন যে এটা তো খুবই সহজ, চোখ আর কানের মধ্যে যতটা দূরত্ব, এটাই হলো সত্য আর মিথ্যার মধ্যে ঠিক ততটাই দূরত্ব। গোপাল বলে যদি তুমি চাক্ষুষ প্রমাণ করতে পারো তবেই সেটাকে সত্য বলে ধরা হয়, আর তুমি চোখে দেখলে না
শুধু কানে শুনলে তখন সেইটা সত্য হতে পারে না। তাই গোপাল ভাঁড়ের এই কথা অনুযায়ী যদি ধরা হয় তাহলে গোপাল ভাঁড়ের মৃত্যু কবে হয়েছিল, গোপাল ভাঁড়ের জন্ম কবে হয়েছিল, গোপাল ভাঁড়কে মহারাজ কবে তার রাজসভাতে ডেকে নিয়ে এসেছিলেন, তার কেউ কিন্তু দেখে না এবং এটার কোনো প্রমাণও নেই। 1926 সালের 133 বঙ্গাব্দে প্রকাশিত একটি বই নবদ্বীপ কাহিনী, এই বইটির লেখক হলেন শ্রী নগেন্দ্রনাথ দাস। তিনি এই বইটিতে নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেন। এমনকি তিনি এই বইটিতে গোপাল ভাঁড়ের একটা বংশ তালিকা লিখেছিলেন। গোপাল ভাঁড়ের অরিজিনাল নাম গোপালচন্দ্র নায় এবং তার বাবার নাম দুলাল চন্দ্র নায়। তবে তিনি এই বইটিতে গোপাল ভাঁড়ের কবে মৃত্যু হয়েছিল, কবে বিবাহ করেছিল, কবে তার জন্ম হয়েছিল এবং মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রাজসভাতে কবে নিয়ে এসেছিলেন তার কিন্তু বিবরণ এই বইটিতে দেওয়া নেই। এবার তাকে কোশ্চেন করা হয় যে আপনার মতে গোপাল ভাঁড়ের পদবী ছিল নাই, তাহলে আপনার পদবী কেন দাস? তখন তিনি উত্তরে কিছুই বলতে পারেন না। তাই গোপাল ভাঁড়ের এই জন্ম মৃত্যু নিয়ে এবং তার বিবাহ জীবন নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তিনি যে একজন রক্ত মাংসের মানুষ তার কোনো পোক্ত এভিডেন্স বা তথ্য পাওয়া যায় না। তো আজ এখান পর্যন্ত ভিডিওটার কোনো অংশ নিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার আমি উত্তর নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।